হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ভিডিও লেকচারে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। তোমরা টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছো আজ আমরা কি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজ অক্সো অ্যাসিড নিয়ে আমরা কথা বলবো। গ্রুপ 15-এর নাইট্রোজেন এবং ফসফরাসের যত রকম অক্সো তাদের ফর্মুলা এবং তাদের স্ট্রাকচার সেইগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং তার সাথে সাথে তাদের কিছু বিশেষ ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স প্রশ্নের আকারে আলোচনা করে নেব। এখন নাইট্রোজেন এবং ফসফরাসের যত রকম অক্সো অ্যাসিড পাওয়া যায়, প্রত্যেকটা অক্সো অ্যাসিড নিয়ে ডিটেলসে আলোচনা করার মতো স্কোপ আমাদের এই ক্লাস 12-এ যেহেতু নেই, তাই জন্য তাদের যত রকম অক্সো অ্যাসিড রয়েছে তার মধ্যে বিশেষ করে কিছু অক্সো অ্যাসিড সম্পর্কে আমরা তাদের বৈশিষ্ট্য এবং তাদের কিছু রিয়াকশানস এই স্ট্রাকচার এবং তাদের ফর্মুলা দেখার সাথে সাথে শিখে নেব। তাহলে চলো শুরু করা যাক আজকের টপিক, অক্সো অ্যাসিড অফ নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। তো প্রথমে আমরা নাইট্রোজেনের অক্সো অ্যাসিডগুলো কী কী সেইগুলো একটু দেখে নিই। তো শুরু করবার আগে প্রথমে বলবো যে অক্সো অ্যাসিড কাদের বলে বা তাদেরকে কীরকম দেখতে হয়। মনে রাখবে, অক্সো অ্যাসিড হচ্ছে সেই রকম যৌগ যাদের অ্যাসিড ধর্ম তো অবশ্যই থাকবে, না হলে আমরা অ্যাসিড বলতে পারবো না, এবং যৌগটা হচ্ছে এমন যাতে একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে। কেন্দ্রীয় পরমাণু মনে করো এস, আচ্ছা এস না বলে আমি অন্য কিছু বলছি, এম, একটা কেন্দ্রীয় পরমাণু। এই কেন্দ্রীয় পরমাণুর সাথে যেমন এই ধরনের অক্সিজেন রয়েছে, তেমনি OH গ্রুপও রয়েছে, অর্থাৎ ডাবল বন্ড অক্সিজেন, যাদেরকে আমরা অর্গানিকের ভাষায় কিটোনিক অক্সিজেন বলে থাকি। তোমরা নিশ্চয়ই কিটোনিক অক্সিজেন বুঝতেই পারছো কাদের বলে। তো কিটোনিক অক্সিজেন থাকবে, কিটোনিক অক্সিজেন, এবং OH গ্রুপ থাকবে, হাইড্রক্সিল গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ। যে সমস্ত যৌগে এই দুই ধরনের গ্রুপ প্রেজেন্ট তাদেরকেই আমরা অক্সো অ্যাসিড বলে থাকি। এখন বিভিন্ন রকম কেন্দ্রীয় পরমাণু বা বিভিন্ন রকম এলিমেন্ট, তাদের যোজ্যতা অনুযায়ী কিটোনিক অক্সিজেনের সংখ্যা পরিবর্তিত হবে, বা OH গ্রুপ যারা যুক্ত আছে তাদের সংখ্যাও পরিবর্তিত হবে। এছাড়াও এই কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে কিটোনিক অক্সিজেন বা OH এর সাথে হাইড্রোজেনও যুক্ত থাকতে পারে, হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকতে পারে। সেটা ডিপেন্ড করছে কী ধরনের কেন্দ্রীয় পরমাণু আছে তার উপর। ওকে, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল যে অক্সো অ্যাসিড আমরা কাদের বলতে পারি। তাহলে এবারে আমরা নাইট্রোজেন প্রথমে দেখে নেব তাদের অক্সো অ্যাসিড কী কী, তারপরে ফসফরাস তার অক্সো অ্যাসিড নিয়ে কথা বলবো। তো নাইট্রোজেনের অক্সো অ্যাসিড অনেক রকম পাওয়া যায়, কিন্তু সেই অক্সো অ্যাসিডগুলোর স্থিতিশীলতা একই রকম হয় না। যেমন খুব কমন যদি আমরা বলি তাহলে একটা হচ্ছে HNO2, HNO3 হচ্ছে আরেকটা, এর নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, দিয়ে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এছাড়াও আছে HONO2, HONO2 এই একজন আছে, আরেকজন আছে HONO3। নামগুলো আমি বলছি, দেখো HONO2 এবং HONO3 এই দুটো যৌগ HNO2 এবং HNO3 এর মতোই দেখতে, শুধু এখানে একটা অতিরিক্ত অক্সিজেন আছে। অতিরিক্ত অক্সিজেনটা আসার ফলে এখানে একটা পারঅক্সি বন্ধন তৈরি হয়েছে। গঠনটা লিখলে তখন বুঝতে পারবে। পারঅক্সি বন্ধন তৈরি হওয়ার ফলে এই প্রথমটাকে আমরা বলবো পারঅক্সো নাইট্রাস অ্যাসিড,
নামগুলো জেনে রাখো, সবকটার গঠনও দরকার নেই তোমাদের। পারক্সো নাইট্রাস অ্যাসিড, তেমনি নিচেরটা হবে পারক্সো নাইট্রিক অ্যাসিড। এছাড়া আরও কয়েকটা রয়েছে, যেমন H2N2O2, H2N2O3 এবং H2N2O4, এরা রয়েছে। তো এইটাকে বলা হয় হাইপোনাইট্রাস অ্যাসিড, এটা হচ্ছে হাইপোনাইট্রিক অ্যাসিড, এবং এটাকে বলা হয় নাইট্রক্সিলিক অ্যাসিড। আর সরি, এইটা H4 হবে, H4N2O4। এইগুলো শুধু ফর্মুলাটা তোমরা জেনে রাখো। তোমাদের কম্পিটিটিভে যদি বাই চান্স এই ধরনের কিছু কম্পাউন্ড দিয়ে তাদের নাম জিজ্ঞেস করে, তখন নামটা তো জেনে রাখতে হবে। তো সেই হিসাবে এইগুলো আমি তোমাদের নামগুলো বলে দিচ্ছি। তো হাইপোনাইট্রাস অ্যাসিড, এটা হাইপোনাইট্রিক অ্যাসিড, আর এটা হচ্ছে নাইট্রক্সিলিক অ্যাসিড। ওকে, এখন এইটার গঠন তোমরা জানো, এটারও গঠন তোমরা জানো। এই দুটোর গঠন একই রকম, মানে HNO2 বা HNO3 গঠন যেরকমভাবে লেখা হয়, এই দুটোর গঠনও ঠিক একইভাবে লেখা হয়, শুধু এখানে পারক্সি বন্ধন আছে। আর এইগুলোর গঠন তোমাদের এই মুহূর্তে জানার দরকার নেই, খুব একটা লাগবে না, শুধু নামগুলো জেনে রাখো তাহলেই হবে। আমি এদের গঠন লিখে দিচ্ছি এইখানটায়। যেমন দেখো, HNO2 গঠন হচ্ছে OH, এইটা নাইট্রিক অ্যাসিডের গঠন হচ্ছে এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিডের গঠন, আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের গঠন। এখন অনেকে এই অক্সিজেনটার কোঅর্ডিনেট বন্ডের বদলে এইভাবেও লিখতে পারে, এইভাবেও লিখতে পারে। তার কারণ এখানে নাইট্রোজেন অক্সিজেন এদের মধ্যে, এখানে তো অলরেডি একটা ডাবল বন্ড হয়ে গেছে, কিন্তু এখানে ডাবল বন্ড হওয়া সম্ভব নয়, কারণ নাইট্রোজেনের অতিরিক্ত আর কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, বা অক্সিজেনেরও অতিরিক্ত এখানে যদি পাই বন্ড করতে হয় তাহলে সেটা নাইট্রোজেনের পক্ষে সম্ভব হবে না। তো সেই কারণে কোঅর্ডিনেট বন্ড দেখানো হয়েছিল। এবারে যদি আমরা কোঅর্ডিনেট বন্ড না লিখি, তাহলে এরকম দুটো অ্যাটমের ওপরে চার্জ লিখতে হবে। অ্যাজ বিকজ নাইট্রোজেনের থেকে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই ইলেকট্রন জোটটা অক্সিজেনের দিকেই বেশি সরে যাবে। তো এই গঠনটাও কিন্তু ঠিক। আচ্ছা, এবারে এই দুটোর গঠন আমি লিখে দেখাচ্ছি। OH ছিল, OH এর বদলে এখানে OOH করে দাও, তাহলেই হয়ে গেল পারক্সো নাইট্রাস অ্যাসিড। আর এটা হচ্ছে পারক্সো নাইট্রিক অ্যাসিড। ওকে, তো মোটামুটি নাইট্রোজেনের অক্সো অ্যাসিডগুলোর ফর্মুলা, তাদের নাম এবং কিছু গঠন আমরা দেখে নিলাম। এরপরে আমরা এই নাইট্রিক অ্যাসিডের কিছু ধর্ম দেখে নেব। সব নয়, ইম্পর্টেন্ট কিছু বিষয় যেগুলোর ওপর প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন দেয়, কারণ সমস্ত ডিটেলস পড়া তো, যেটা প্রথমে বললাম যে সব ডিটেলস আমাদের এই মুহূর্তে দরকার নেই, আপাতত ক্লাস 12-এ দরকার নেই। আর যেহেতু আমাদের আলোচনাটা বিশেষ করে ক্লাস 12-এর ওপর ফোকাস করে করা হচ্ছে, সেহেতু আমরা এইখানে এই নাইট্রিক অ্যাসিডেরই শুধুমাত্র কিছু ইম্পর্টেন্ট বিষয় রিঅ্যাকশন সমেত দেখে নিই। নাইট্রিক অ্যাসিডের ইনঅর্গ্যানিকে যেরকম ইম্পর্টেন্স রয়েছে, তেমনি অর্গ্যানিকেও এর অনেক ইম্পর্টেন্স আছে। অর্গ্যানিকে আমি এখনই বলতে পারি, যেমন টিয়ার গ্যাস তৈরি করা বা TNT তৈরি করা,
সেই সমস্ত, তারপরে আছে টেরিলিন তৈরি করা, এই ধরনের কাজগুলোতে কিন্তু নাইট্রিক অ্যাসিড ভীষণভাবে ইউজ করা হয়। বা ইনঅর্গ্যানিকের ক্ষেত্রে, এটা তো অর্গ্যানিক বললাম, ইনঅর্গ্যানিকের ক্ষেত্রে এরকম আছে যে কোয়ালিটেটিভ অ্যানালিসিস করার ক্ষেত্রে বা আরও কোনো এলিমেন্ট কিছু তাকে নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে এক্সট্র্যাক্ট করবার ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট দেখো যেটা বললাম HNO3। আমরা বিশেষ করে কেমিক্যাল প্রপার্টিটাই দেখি। তো কেমিক্যাল প্রপার্টির মধ্যে প্রথমে আমরা HNO3 তাপের প্রভাবটা দেখব। HNO3-কে যদি হিট করা হয়, হিট করলে এখান থেকে ওয়াটার প্লাস NO2 প্লাস অক্সিজেন তৈরি হবে, অর্থাৎ HNO3টা বিয়োজিত হয়ে যাচ্ছে বা ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। ডিসোসিয়েশন ঘটে। যদি ব্যালেন্স করা হয় তাহলে এখানে হবে এইরকম, হ্যাঁ ঠিক আছে। এটা হলো তাপের প্রভাব। যদি এরকম প্রশ্ন থাকে যে HNO3-র ওপর তাপের প্রভাব কীরকম, তখন এইটা বলতে হবে যে নাইট্রিক অ্যাসিডকে তাপের প্রভাবের ফলে নাইট্রিক অ্যাসিড NO2, অক্সিজেন এবং জলীয় বাষ্পে বিয়োজিত হয়ে যায়। এখন এই নাইট্রিক অ্যাসিডটা যত গাঢ় হবে, যত কনসেন্ট্রেটেড হবে, সেই কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের বিয়োজনের ফলে এখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। এবারে যদি নাইট্রিক অ্যাসিডটা ডাইলিউট হয় বা লঘু হয়, তাকে তাপের প্রভাবে যদি দেখা যায় যে কিভাবে বিয়োজিত হচ্ছে, সেখানে কিন্তু অক্সিজেন বা এই জলীয় বাষ্প তৈরি হলেও নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু হয় না, সেখানে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এইখানে আমরা যেটা বলছি এটা হচ্ছে গাঢ় HNO3। এবারে যদি লঘু HNO3 নেওয়া হয়, এটা হচ্ছে লঘু HNO3। লঘু HNO3 নিলে তাকে তাপের প্রভাবে যদি দেখা যায়, তাহলে এখানে তৈরি হবে যেটা বললাম যে জলীয় বাষ্প প্লাস নাইট্রিক অক্সাইড প্লাস অক্সিজেন। এটা কত করলে হবে? 6টা, 2টো 4টে, যদি 2টো করি আচ্ছা, আমার মনে হচ্ছে ঠিক আছে। এবারে তোমরা একটু দেখে নিও, মনে হচ্ছে ঠিক আছে, তোমরা একবার দেখে নেবে। তাহলে দেখো, গাঢ় HNO3 বিয়োজনের ফলে এখানে NO2 গ্যাস পাওয়া যাচ্ছে, আর লঘু HNO3 তাপীয় বিয়োজন, এটা তাপীয় বিয়োজন, দুটোই তাপীয় বিয়োজন। ওপরেরটা ইংলিশে লিখেছি বলে নিচেরটা বাংলায় বলে দিলাম। তাপীয় বিয়োজনের ফলে এখান থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। সেই কারণে গাঢ় HNO3 যেগুলো ল্যাবরেটরিতে থাকে,
ল্যাবরেটরিতে সদ্য যে গাঢ় নাইট্রিক অ্যাসিড তার বোতলটা খুললেই সেখান থেকে দেখতে পাবে বাদামি বর্ণের কিছু ফিউমস বা গ্যাস বেরোচ্ছে। তার কারণ ওই গাঢ় HNO3 তাপের প্রভাবে কি হচ্ছে, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। ফলে সেখান থেকে ওই বাদামি বর্ণের, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসটার বর্ণ কীরকম, বাদামি বর্ণ, বাদামি বর্ণ। তো সেই কারণে আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিডের থেকে ওই বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়ে দেখতে পাই। অর্থাৎ তোমাকে আলাদাভাবে তাপ প্রয়োগ করতে হবে না, সাধারণ অবস্থাতেই সেই রকম দেখা যায়। সেই কারণে নাইট্রিক অ্যাসিডকে একটা নাম দেওয়া হয় ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বা ফিউমিং নাইট্রিক অ্যাসিড, যেগুলো একদম হাইলি কনসেন্ট্রেটেড, যেখানে হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা খুব বেশি। অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের যে দ্রবণ, সেই দ্রবণে নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা সব থেকে বেশি থাকে, যাকে আমরা সাধারণত গাঢ় নাইট্রিক অ্যাসিড বলে থাকি। তো সেইখান থেকে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের বাষ্প নির্গত হয়, যেটা বাদামি বর্ণের, আর আমরা সেটাকে ফিউমিং নাইট্রিক অ্যাসিড বলে থাকি। এইগুলো তোমরা, এই টার্মগুলো তো শুনেইছো, ফিউমিং HNO3। এবার যদি এই নাইট্রিক অ্যাসিডকে আরও বাইরে থেকে তাপ প্রয়োগ করা হয়, তাহলে সেই বাদামি বর্ণের গ্যাসের নির্গত হওয়ার পরিমাণটা খুব বাড়তে থাকবে, কারণ তখন বিয়োজন মাত্রাটা বেড়ে গেল, আর এইরকম হবে। আর লঘু নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কি বললাম সেটা তো তুমি দেখতেই পেলে। তো এইবারে এর সাথে রিলেটেড আরেকটা আমি ধর্ম বলবো, সেটা হচ্ছে দেখো নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে। তো অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে পারছে মানেই এর একটা জারণ ধর্ম আছে। নাইট্রিক অ্যাসিডকে আমি অন্য কোনো যৌগের সাথে মিক্স করে বা অন্য যৌগের সাথে যুক্ত করে বিক্রিয়া করাতে চাইছি, তাহলে এ কী করছে, এখান থেকে অক্সিজেন গ্যাস অপসারিত করছে। আর অক্সিজেন গ্যাস অপসারিত করলে এই অক্সিজেনটা আবার সেই যৌগের সঙ্গে যুক্ত হয়ে তাকে জারিত করে দেবে। অর্থাৎ নাইট্রিক অ্যাসিডকে আমরা বলতে পারি একটা জারক অ্যাসিড। HNO3 হচ্ছে একটা অক্সিডেন্ট। এবার অক্সিজেন উৎপন্ন করতে পারছে এবং সেইটা অন্য যৌগকে জারিত করতে পারছে, সেই কারণে আমরা এটাকে জারক পদার্থ বলছি। এর সাথে আরও একটা পয়েন্ট আমরা অ্যাড করতে পারি। এখানে আমি কি বললাম, অক্সিজেন প্রডিউস করে, অক্সিজেন প্রডিউস করছে, যা অন্য যৌগকে জারিত করে। দ্বিতীয়ত, এখানে নাইট্রোজেনের জারণ অবস্থা হচ্ছে +5। এখন এই +5 জারিত অবস্থা থেকে আরও হায়ার স্টেট বলতে +6 বা +7 বা +8 এই সমস্ত জারিত অবস্থায় কি যেতে পারবে? নাইট্রোজেন তার +5 যে জারণ অবস্থা এই নাইট্রিক অ্যাসিডে, সেখান থেকে কি এই জারিত স্তরগুলোতে পৌঁছাতে পারবে? নিশ্চয়ই পারবে না, বরং তার থেকে নিম্ন জারণ স্তর অর্থাৎ +4, +3, +2 এই সমস্ত জারিত অবস্থায় যেতে পারবে। তো সেই কারণে নাইট্রিক অ্যাসিডটা নিজে কি হলো বা কি হতে পারে, নাইট্রিক অ্যাসিড নিজে বিজারিত হতে পারে। নাইট্রিক অ্যাসিড নিজে বিজারিত হওয়া মানে অক্সিজেন, এই হাইড্রোজেন বা অক্সিজেন এদের তো জারণ সংখ্যার পরিবর্তন তো এখানে হচ্ছে না, নাইট্রোজেনেরই জারণ সংখ্যার পরিবর্তনটা মূলত আমরা এখানে লক্ষ্য করি। তো যেহেতু নাইট্রোজেনের জারণ সংখ্যা কমতে পারে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডটা নিজে কি হচ্ছে, নিজে বিজারিত হচ্ছে। তো সেই কারণে যে নিজে বিজারিত হয় সে কি হিসাবে কাজ করে, জারক পদার্থ হিসাবে। তো সেইটা আরেকটা পয়েন্ট হতে পারে। যেহেতু এখানে অক্সিজেন প্রডিউস করছে একটা পয়েন্ট, এবং দ্বিতীয় পয়েন্ট নাইট্রোজেনের জারণ সংখ্যা +5 থেকে নিম্ন জারণ স্তরে যেতে পারে, তাই নাইট্রিক অ্যাসিড নিজে বিজারিত হয়। আর নিজে বিজারিত হওয়া মানে অপরকে জারিত করা। চলো নেক্সট দেখা যাক। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি কোনো অধাতুর বিক্রিয়া করানো হয়, যে কোনো অধাতু, নাম্বার সি, নন মেটালকে তাদের
অক্সাইডে জারিত করে, নন মেটালকে তাদের অক্সাইডে জারিত করে এবং নিজে NO2 তে বিজারিত হয়, নিজে NO2 তে বিজারিত হয়। একটা উদাহরণ দেখা যায়, মনে করো সালফার প্লাস HNO3, এখান থেকে তৈরি হচ্ছে SO2 প্লাস NO2 প্লাস ওয়াটার, SO2 প্লাস NO2 প্লাস ওয়াটার। এবার এটাকে একটু ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সিংটা কি করে? আচ্ছা ঠিক আছে, ব্যালেন্সিং আমি করছি না, কারণ ব্যালেন্সিং করতে একটু সময় অত নষ্ট করে লাভ নেই। আমি জাস্ট এখানে বলে দিলাম কি হচ্ছে। এবারে দেখো এইখানে আরও একটা ঘটনা ঘটে। এই যে সালফার ডাই অক্সাইড যেটা তৈরি হলো, এই সালফার ডাই অক্সাইডটা আবার ফার্দার কি হতে পারে? ফার্দার জারিত হতে পারে। কিভাবে? কেন? দেখো কেন জারিত হবে, কারণ এখানে সালফার যে জারণ অবস্থায় আছে, সালফারের জারণ অবস্থা হচ্ছে +4। এই +4 থেকে +6-এ যেতে পারে, পারে কি না? সালফার +4 থেকে +6-এ যেতে পারে। তাই রিয়াকশানটা এইখানেই স্টপ হয়ে যাবে না, রিয়াকশানটা ফার্দার আবার চলবে, যেখানে SO2টা আবার HNO3 এর সঙ্গে বিক্রিয়া করে এখান থেকে H2SO4 তৈরি করবে প্লাস NO2 প্লাস জল। অর্থাৎ সালফার ডাই অক্সাইডটা ফার্দার আবার জারিত হয়ে গেল, জারিত হয়ে H2SO4 তৈরি করলো, যেখানে সালফারের জারণ অবস্থা +6। অর্থাৎ এই কথাটা এখান থেকে বুঝতে হবে যে নন মেটালের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করালে ওই নন মেটালের সর্বোচ্চ জারণ স্তর যেইটা, সেই জারণ স্তরে জারিত করে দিতে পারে নাইট্রিক অ্যাসিড, এতটাই তীব্র জারক হিসাবে আচরণ করে। এবারে সালফারের জায়গায় যদি কার্বন থাকতো, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড হতো, নাইট্রোজেন ডাই অক্সাইড হতো এবং জল হতো, ঠিক? তো কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে যাওয়ার পরে সে আর ফার্দার HNO3 এর সঙ্গে বিক্রিয়া করতে পারতো না, তার কারণ কার্বন ডাই অক্সাইডে কার্বনের সর্বোচ্চ জারণ স্তর +4 সে অ্যাচিভ করে নিয়েছে, তাই ফার্দার সে আর নিজের জারণ অবস্থাকে বাড়াতে পারতো না। বললাম সালফারের সাথে আরও আমি কি বললাম? কার্বনের সাথে, এটা দেখতে পারো, এই রিয়াকশনটা দেখতে পারো। কার্বনের সাথে কি বললাম? এখান থেকে CO2 তৈরি হবে, এটা একটা রিয়াকশন। কার্বনের সাথে যদি HNO3 বিক্রিয়া করা হয় তাহলে CO2 তৈরি হবে। আরও একটা, যদি আয়োডিনের সাথে যদি বিক্রিয়া করানো হয়, আয়োডিনের সাথে যদি বিক্রিয়া করা হয় তাহলে দেখা গেছে HiO3 তৈরি হয়, HiO3 তৈরি হয়। ওকে, যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করানো হয় তাহলে HiO3 তৈরি হয়। এবং বাকি যে NO2 আর জল আছে সেগুলো তো হবেই। তো নন মেটালের সাথে মোটামুটি এইরকম বিক্রিয়া। এবারে দেখা যাক যে মেটালের সঙ্গে কীরকম বিক্রিয়া করে। এখানে আমরা বেশি ডিটেলসে কিছু আলোচনা করব না, কারণ আমাদের ফসফরাসেরও অক্সো অ্যাসিডগুলো দেখতে হবে। নন মেটালের ক্ষেত্রে তো তোমরা দেখলে যে কীরকমভাবে রিয়াকশান হচ্ছে বা কার ক্ষেত্রে কীরকমভাবে পরিবর্তন হচ্ছে এবং কেন হচ্ছে। মেটালের সঙ্গে যখন বিক্রিয়া হবে, মেটালের সাথে বিক্রিয়া দুরকম প্রকারভেদ আছে, দুরকম প্রকার আছে। মেটালের সাথে বিক্রিয়ার দুরকম প্রকার আছে। কিরকম? তোমরা তো নিশ্চয়ই তড়িৎ রাসায়নিক শ্রেণী পড়েছ।
তো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কিছু দেখবে যে সক্রিয় ধাতু আছে, আবার কিছু কম সক্রিয় ধাতু আছে। তো অধিক সক্রিয় এবং কম সক্রিয় ধাতুকে আমরা কিসের বিচারে পার্থক্য করি? হাইড্রোজেন তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কোনো একটা অবস্থানে আছে, তো আমরা সচরাচর বলে থাকি যে হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো এক্সিস্ট করে সেই ধাতুগুলোর সক্রিয়তা প্রকৃতিতে বেশি, এবং যারা হাইড্রোজেনের নিচে রয়েছে যে ধাতুগুলো তাদের সক্রিয়তা কম। এবং সক্রিয়তা বেশি আর সক্রিয়তা কম সেটা হাইড্রোজেনের সাপেক্ষে কেন বলা হলো? দেখা গেছে যে হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে রয়েছে সেই ধাতুগুলোর সঙ্গে যখন কোনো অ্যাসিডের বিক্রিয়া করানো হয়, অ্যাসিড বলতে হাইড্রোজেন সমন্বিত অ্যাসিড, HCl হতে পারে, H2SO4 হতে পারে, HNO3 হতে পারে, এই সমস্ত অ্যাসিডের যখন বিক্রিয়া করানো হচ্ছে তখন দেখা গেছে যে তারা ওই অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। হাইড্রোজেন যেটা রয়েছে, ধরো HNO3 সঙ্গে যদি ওই সক্রিয় ধাতুর বিক্রিয়া করানো হয় তাহলে HNO3 থেকে হাইড্রোজেনটাকে H2 গ্যাস হিসাবে প্রতিস্থাপিত করে। সেই কারণে হাইড্রোজেনের সাপেক্ষে তাদের সক্রিয়তার তুলনা করা হয়েছে। আর যারা হাইড্রোজেনের নিচে রয়েছে তারা কিন্তু ওই অ্যাসিড থেকে হাইড্রোজেনকে H2 রূপে প্রতিস্থাপিত করতে পারে না। সেই কারণেই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়াকে দুরকম প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সক্রিয় ধাতুদের সাপেক্ষে এবং আরেকটা হচ্ছে কম সক্রিয় ধাতুদের সাপেক্ষে। আমি দুটো ফর্মুলা বলে দিচ্ছি, তোমাদের মনে রাখতে সুবিধা হবে, কারণ প্রত্যেকটা ধাতু ধরে ধরে রিয়াকশন তৈরি করা তো সম্ভব নয়। তো সেই কারণে দুটো ফর্মুলা বলে দেবো। ফর্মুলা হচ্ছে, যদি অধিক সক্রিয় ধাতু হয় সেটা তড়িৎ রাসায়নিক শ্রেণীর সাপেক্ষে, তড়িৎ রাসায়নিক শ্রেণীর সাপেক্ষে ফার্স্ট পয়েন্ট, অধিক সক্রিয় ধাতুর সাথে HNO3 বিক্রিয়া বিক্রিয়ায় নাইট্রেট লবণ তো তৈরি হবে, নাইট্রেট লবণ হবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। নাইট্রেট লবণ তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখানটা আমি কথাটা লিখি যে নাইট্রেট লবণ ও H2 গ্যাস উৎপন্ন হয় এবং তার সাথে HNO3 যে পরিবর্তনটা ঘটে, তা হলো, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় নাইট্রেট লবণ তৈরি হচ্ছে এবং হাইড্রোজেন গ্যাসটা প্রতিস্থাপিত হচ্ছে। তাহলে এই যে এই নাইট্রোজেনটার এর কি পরিবর্তন হবে? কারণ আমরা এর আগে যে বিক্রিয়া দেখলাম সেই বিক্রিয়াতে দেখেছি যে নাইট্রিক অ্যাসিডটা বিজারিত হয়ে NO2 গ্যাস তৈরি করছে বা নাইট্রিক অক্সাইড তৈরি করছে, সেটা তো আমরা দেখলাম। তাহলে এই ধাতুদের সঙ্গে বিক্রিয়াতে এই নাইট্রিক অ্যাসিডটার কীরকম রূপান্তর হচ্ছে সেটা দেখা যায়। তো বলা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড নিজে বিজারিত হয়ে NO2 করতে পারে, নাইট্রিক অক্সাইড করতে পারে, অ্যামোনিয়া করে নিতে পারে বা অ্যামোনিয়াম নাইট্রেট করে নিতে পারে,
অথবা নাইট্রাস অক্সাইড তৈরি করে নিতে পারে। এটা নিজে বিজারিত হচ্ছে, দেখো প্রত্যেকটা ফর্ম বিজারিত অবস্থার দিকে যাচ্ছে। এই যে ফর্মগুলো এগুলো সব বিজারিত অবস্থার দিকে যাচ্ছে। এখানে এটা +4, এটা +2, এটা -3, এরকমভাবে বিজারিত অবস্থার দিকে যাচ্ছে। অর্থাৎ এইগুলো কেন হচ্ছে সেটা ডিপেন্ড করছে, মানে আমি যেটা বলতে চাইছি যে একটা ধাতুর সাথে বিক্রিয়া করেই একবার NO2 হলো, NO2টা আবার NO হয়ে গেল, NOটা আবার অ্যামোনিয়া হয়ে গেল, এরকম নয়। ডিপেন্ড করছে যে কোন ধাতু তুমি ব্যবহার করছো এবং যে নাইট্রিক অ্যাসিডটা ইউজ করছো সেই নাইট্রিক অ্যাসিডটার কনসেন্ট্রেশন কীরকম, খুব হাইলি কনসেন্ট্রেটেড নাকি ডাইলুট ইউজ করছো, নাকি মিডিয়াম কনসেন্ট্রেটেড, নাকি ভেরি ডাইলুট ইউজ করছো, এইগুলোর ওপরে কিন্তু নাইট্রিক অ্যাসিডের বিজারিত হওয়ার ক্ষমতা নির্ভর করছে। যদি খুব কনসেন্ট্রেটেড অ্যাসিড ইউজ করো তাহলে NO2তে বিজারিত হবে। যদি মিডিয়াম ডাইলুট ইউজ করো তাহলে নাইট্রিক অক্সাইডে বিজারিত হবে। যদি ভীষণ ডাইলুট ইউজ করো তাহলে N2O-তে বিজারিত হবে। এই রকম ঘটনা রয়েছে। দেখবে তোমাদের বইতে এরকম অনেক রকম রিয়াকশান দেওয়া আছে, অতি গাঢ় এবং উষ্ণ, অতি শীতল এবং লঘু, এরকম ধরনের কিছু কন্ডিশন অ্যাপ্লাই করা আছে। তাই বলছি যদি কনসেন্ট্রেটেড থাকে, যে ভেরি স্ট্রং থাকে বা হাইলি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যদি ব্যবহার করা হয় তাহলে সেখানে নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে NO2তে পরিণত হবে এবং যত তুমি নাইট্রিক অ্যাসিডের লঘুতা বাড়াবে তার বিজারিত হওয়ার প্রবণতাও তত বাড়তে থাকবে। তো এখানে আমি কথাটা লিখি যে HNO3-র গাঢ়তা থেকে লঘুতা বৃদ্ধিতে, গাঢ়তা থেকে লঘুতা বৃদ্ধিতে তার বিজারিত হওয়ার প্রবণতা বাড়তে থাকে, বিজারিত হওয়ার প্রবণতা বাড়তে থাকে। ওকে, চলো এটা হয়ে গেল। এবার আমরা দেখি যে লেস রিঅ্যাক্টিভ যে ধাতুগুলো তাদের সঙ্গে কি হয়। লেস রিঅ্যাক্টিভ ধাতুগুলোর সঙ্গে লেস রিঅ্যাক্টিভ ধাতু, আচ্ছা এখানে আমি যে অধিক সক্রিয় ধাতুর কথা বললাম, অধিক সক্রিয় ধাতুর মধ্যে কি কি পড়তে পারে, সেটা হতে পারে অ্যালুমিনিয়াম, সেটা হতে পারে ম্যাঙ্গানিজ, সেটা হতে পারে ম্যাগনেসিয়াম, জিঙ্ক হতে পারে, তারপরে আরও এরকম আয়রন হতে পারে। মোটামুটি যেগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীর ওপরে আছে সেই সমস্ত ধাতুদের সঙ্গে বিক্রিয়াটা এই যে আমি জাস্ট লিখলাম যেটা সেই রকমভাবে হবে। আর কম সক্রিয় ধাতু কারা, কপার আছে, টিন আছে, লেড আছে, এই সমস্ত যে ধাতুগুলো সেই ধাতুদের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে এটা খুবই সিম্পল ব্যাপার, মানে মনে রাখাটা খুবই সিম্পল। কীরকম দেখো, দেখতে পেলে যে গাঢ় যদি HNO3 থাকে তাহলে সেটা বিজারিত হয়ে NO2 গ্যাস তৈরি করবে। আর যদি লঘু হয়, মোটামুটি মানে মিডিয়াম ডাইলুট যদি হয় তাহলে নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করবে। এই দুটো ঘটনা যদি মনে রাখতে পারো তাহলে তুমি যেগুলো লেস রিঅ্যাক্টিভ মেটাল তাদের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া অনায়াসে করে ফেলতে পারবে। কারণ এখানে আর অত ভ্যারাইটির কিছু হয় না, ভ্যারাইটি অধিক সক্রিয় ধাতুদের ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু যেগুলো কম সক্রিয় ধাতু তাদের ক্ষেত্রে রিঅ্যাকশনের অত ভ্যারাইটি হয় না। সেখানে বেশি মানে কনসেন্ট্রেটেড অ্যাসিড ইউজ করলে HNO3 বিজারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং যদি ডাইলুট অ্যাসিড ইউজ করো তাহলে HNO3 বিজারিত হয়ে নাইট্রিক অক্সাইড, ব্যাস। আর নাইট্রেট লবণ এগুলো তো তৈরি হচ্ছেই, সেটা সক্রিয় ধাতুর ক্ষেত্রেও হচ্ছে, কম সক্রিয় ধাতুর ক্ষেত্রেও হচ্ছে। এবং এখানে আরও একটা বিষয় যে সক্রিয় ধাতুর ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস আমরা পাচ্ছিলাম, কিন্তু এই কম সক্রিয় ধাতুর ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস পাবো না, তার পরিবর্তে কি পাবো, ওয়াটার পাবো।
দ্যাটস ইট। এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে সব রিয়াকশন করতে পারবে নাইট্রিক অ্যাসিডের সাথে এই যে যত রকম মেটালস আমি বললাম। তাহলে এখানে ওই পয়েন্টটা লিখে দিই। আচ্ছা, নাইট্রেট লবণ আর H2O পাওয়া যায়। ওকে, নেক্সট এবার আমরা একটা দুটো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নোট হিসাবে জেনে রাখি। ওই যে বলে না পয়েন্টস টু বি রিমেম্বার, তো এখানেও তোমরা এরকম লিখে নিতে পারো যে পয়েন্টস টু বি রিমেম্বার, যেগুলো তোমাদের মনে রাখতেই হবে। এই টার্মগুলো ভীষণ ফেমাস। একটা হচ্ছে প্যাসিভ আয়রন। প্যাসিভ আয়রন, প্যাসিভ আয়রন বলা হয় বা নিষ্ক্রিয় লোহা। নিষ্ক্রিয় লোহা, নিষ্ক্রিয় লোহা কি? নিষ্ক্রিয় লোহা ব্যাপারটা হচ্ছে যে দেখো, লোহা বা আয়রন, আয়রন হচ্ছে অ্যাক্টিভ মেটাল। অ্যাক্টিভ মেটাল কনসিডার করা হয়। কেন কনসিডার করা হয় অ্যাক্টিভ মেটাল হিসাবে? বিকজ এটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের ওপরে আছে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের উপরে অবস্থান করে। হাইড্রোজেনের উপরে অবস্থান করে। তো আয়রনের সঙ্গে যদি HNO3 বিক্রিয়া হয়, আয়রনের সঙ্গে যদি গাঢ় HNO3 বিক্রিয়া করানো হয়, তাহলে এইখানে ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইডের একটা যৌগ তৈরি হয়ে যায়। ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইডের একটা যৌগ তৈরি হয়ে যায়, যেটা হচ্ছে কঠিন কঠিন যৌগ। এর ফলে কি হয়, এই যে আয়রন, আয়রন যেটা রয়েছে তার পৃষ্ঠতলে এই কঠিন যৌগটার একটা স্তর সৃষ্টি হয়ে গেল। সেই স্তরটা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আর ফার্দার বিক্রিয়া করে না। এই যে কঠিন যৌগটা তৈরি হলো, এইটা Fe এর পৃষ্ঠে সঞ্চিত হয়। Fe এর পৃষ্ঠে সঞ্চিত হয়, যা HNO3 এর সাথে পুনরায় বিক্রিয়া করে না। HNO3 এর সাথে পুনরায় বিক্রিয়া করে না। তো এটা যদি বিক্রিয়া না করে, তাহলে এই স্তরটা আয়রনটাকে কি করে দিল? আয়রনটাকে আবৃত করে দিল। ভালো করে বোঝো বিষয়টা। আয়রনের সঙ্গে গাঢ় HNO3 বিক্রিয়ায় ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইডের একটা কঠিন যৌগ তৈরি হলো, যে আয়রনটার ওপরে, মানে যে আয়রনটা বিক্রিয়া করছিল তার উপরে একটা কঠিন স্তর তৈরি করে দিল, যার ফলে কঠিন স্তর তৈরি করলো এবং সেই স্তরটা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আর বিক্রিয়া করছে না।
ফলে কি হবে, ওই স্তরের নিচে যে আয়রনটা আছে সেই আয়রনটাও আর নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে আসছে না। আর নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে যদি না আসে তাহলে কি হবে না, এই লোহার এই আয়রন যেটা রয়েছে সে আর বিকৃত হচ্ছে না বা বিক্রিয়া করছে না, ইনার্ট ফর্মে চলে যাচ্ছে বা নিষ্ক্রিয় অবস্থায় চলে যাচ্ছে। সেই কারণে এই ঘটনাটাকেই বা এই লোহাটাকেই বলা হয় নিষ্ক্রিয় লোহা বা লোহার নিষ্ক্রিয়তা। যদি ঘটনাটার নাম দেওয়া হয় তাহলে বলবে লোহার নিষ্ক্রিয়তা বা প্যাসিভিটি অফ আয়রন। এটা যে শুধুমাত্র আয়রনের ক্ষেত্রে দেখা যায় এরকম নয়, যে কোনো সক্রিয় ধাতুর ক্ষেত্রেই এই ঘটনাটা আমরা দেখতে পাই। সেটা অ্যালুমিনিয়াম হতে পারে, অ্যালুমিনিয়াম থাকলে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা স্তর তৈরি হয়ে যেত, ফলে তার নিচে যে অ্যালুমিনিয়াম ধাতুটা রয়েছে সে আর ফার্দার বিক্রিয়া করতো না। তো সেই কারণে এই ঘটনাটাকে আমরা লোহার নিষ্ক্রিয়তা বলতে পারি, এবং এই যে এই স্তর সম্পন্ন যে আয়রন তাকে আমরা নিষ্ক্রিয় লোহা বলবো। তাহলে এবার এই যে নিষ্ক্রিয় লোহা হলো, এই লোহাটাকে কি আমরা ফার্দার আর কোনো কাজে ব্যবহার করতে পারবো না? প্রশ্ন উঠতেই পারে, তো লোহাটা তো তাহলে বেকার হয়ে গেল না। এই লোহাকে আমরা ফার্দার ব্যবহার করতে পারি কিভাবে? এই যে এই স্তরটা তৈরি হলো, এই স্তরটা কিন্তু গাঢ় HCl এর দ্রাব্য, গাঢ় HCl এর দ্রাব্য। এবং গাঢ় HCl এর দ্রাব্য হলে কি হবে, এটা HCl এর সঙ্গে বিক্রিয়া করে FeCl3 উৎপন্ন করে। এই যে HCl যদি তুমি এখানে যোগ করো, এখানে যদি HCl যোগ করো তাহলে সেখান থেকে FeCl3 পাবে। আর FeCl3 একটা দ্রাব্য লবণ, FeCl3 একটা দ্রাব্য লবণ। তো এই লবণটা যখন দ্রবীভূত হয়ে গেল তখন এই আয়রনটা আবার কি হয়ে গেল, আয়রনটা মুক্ত হয়ে গেল, আয়রনটা মুক্ত হয়ে গেল। মুক্ত হয়ে গেলে তখন আবার লোহাটা তার সক্রিয়তা ফিরে পেল, সক্রিয়তা ফিরে পেল। ঠিক আছে, এই একটা বিষয়। নেক্সট, এগুলো একটু জেনে রেখো, তোমাদের সুবিধা হবে জেনে রাখলে। অ্যাকোয়ারিজিয়ার ব্যাপার তো তোমরা জানো, কিভাবে অ্যাকোয়ারিজিয়া তৈরি করা হয় এবং অ্যাকোয়ারিজিয়ার ইম্পর্টেন্স কি। অ্যাকোয়ারিজিয়াকে 3 পার্ট HCl আর 1 পার্ট HNO3 সাথে মিক্স করে করা হয়, যেখানে নাইট্রোসিল ক্লোরাইড তৈরি হয়, তাই না? এটাকে অনেক সময় রয়্যাল ওয়াটারও বলে, রয়্যাল ওয়াটার। রয়্যাল ওয়াটার মানে যেগুলো রয়্যাল মেটালস, যেগুলো মানে গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, এই সমস্ত যে মেটালস রয়েছে এগুলো তো রয়্যাল মেটালস, মানে নোবেল মেটাল। প্রকৃতিতে তো খুবই কম পরিমাণে পাওয়া যায় আর খুব প্রিশিয়াস। তো আর সেই রাজরাদের কাছে থাকে, রয়্যাল ফ্যামিলি যারা, তাদের কাছেই ম্যাক্সিমাম পাওয়া যেত। তো এবারে সেইগুলোকে দ্রবীভূত করবার জন্য কোনো রিয়েজেন্ট পাওয়া যায় না, কোনো রিয়েজেন্ট পাওয়া যায় না ইন দ্য সেন্স আমাদের ল্যাবরেটরিতে যে রিয়েজেন্ট থাকে অ্যাকচুয়ালি সেই রিয়েজেন্টগুলো সেপারেট ওয়েতে যে থাকে, ধরো H2SO4, HCl, নাইট্রিক অ্যাসিড, এই যে সেপারেট রিয়েজেন্ট, এইগুলো ব্যবহার করে শুধু ধরো নাইট্রিক অ্যাসিড দিলে তারা কেউ দ্রবীভূত হচ্ছে না, বা শুধু H2SO4 দিলে তারা কেউ দ্রবীভূত হচ্ছে না। কিন্তু যখনই আমরা এই HCl আর HNO3 এদেরকে মিক্স করে দেবো 3:1 রেশিওতে, তখন একটা মিক্সচার তৈরি হচ্ছে, যে মিক্সচারে নাইট্রোসিল ক্লোরাইড থাকে। এই নাইট্রোসিল ক্লোরাইডটার উপস্থিতিতেই দেখা যাচ্ছে প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার এরা সবাই সলিউবল হয়ে যাচ্ছে, মানে এমন কিছু কমপ্লেক্স তৈরি করছে এইটা, এবং এর সাথে জার্মান ক্লোরিন উৎপন্ন হয়, মানে নাইট্রোসিল ক্লোরাইড এবং এরকম জার্মান ক্লোরিন উৎপন্ন হয়। এর ফলে এখানে PtCl4 2- AuCl4- এই ধরনের কিছু জটিল আয়ন তৈরি হয়ে যায়।
জটিল আয়ন, তোমরা কমপ্লেক্স কেমিস্ট্রি নিশ্চয়ই পড়েছো বা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়ছো, তো এরকম জটিল আয়ন কিছু তৈরি হয়ে যায়, যার ফলে এই ধাতুগুলো দ্রবীভূত হয়ে যাচ্ছে। এখন এই যে রয়্যাল ওয়াটার নামটা যেটা বলছিলাম আমি, বলতে বলতে এই দিকে চলে এলাম, যেগুলো যেহেতু এই মেটালগুলো খুব রয়্যাল মেটাল, আর এদেরকে স্পেসিফিক কোনো রিয়েজেন্ট ব্যবহার করে, অর্থাৎ পার্টিকুলার কোনো অ্যাসিড বা পার্টিকুলার কোনো ক্ষার ব্যবহার করে দ্রবীভূত করা যাচ্ছে না, কিন্তু কোনো একটা পার্টিকুলার অ্যাসিড মিক্সচার ব্যবহার করে দ্রবীভূত করা যাচ্ছে। আর এই যে মিক্সচারটা, এটা দেখতে লিকুইড জলের মতোই দেখতে, তো রয়্যাল মেটালগুলো ওই জলের মতো মিক্সচারে দ্রবীভূত হয়ে যাচ্ছে বলেই এই অ্যাকোয়া রিজিয়াকে নাম দেওয়া হয়েছে রয়্যাল ওয়াটার। এই নামগুলো একটু জেনে রাখো, তোমাদের পরে কাজে দেবে। সো এটা হচ্ছে অ্যাকোয়া রিজিয়ার একটা কথা। নেক্সট, নাইট্রিক অ্যাসিড ইউজ করে আমরা টিএনটি তৈরি করতে পারি, টিয়ার গ্যাস তৈরি করতে পারি, এগুলো অর্গ্যানিকেই বলেছি, তো এখানে আর বলবো না। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিডকে আমরা আইডেন্টিফাই কি করে করতে পারি, শনাক্তকরণ কি করে করতে পারি। HNO3 এর আইডেন্টিফিকেশন। মানে একটা অ্যাসিড তোমাকে দেওয়া হলো, সেই অ্যাসিডটা যে নাইট্রিক অ্যাসিড তুমি কি করে বুঝবে? খুবই সিম্পল, দুটো প্রসেস রয়েছে। একটা হচ্ছে ব্রাউন ফিউম টেস্ট, আর দ্বিতীয়টা হচ্ছে ব্রাউন রিং টেস্ট। আমি এখানে ব্যালেন্সড ইকুয়েশন কিছু লিখছি না, জাস্ট কি হয় সেটা বলছি। ব্যালেন্সড ইকুয়েশন তোমরা বইতেই পেয়ে যাবে। ধরো কপার নেওয়া হয়েছে, কপার নিয়ে ওই আননোন লিকুইড, যেটা তোমার নাইট্রিক অ্যাসিড কিনা শনাক্ত করতে হবে, সেই আননোন লিকুইড তার মধ্যে কপার নিয়ে তাকে হিট করছো। হিট করে যদি দেখা যায় ব্রাউন ফিউমস বেরোচ্ছে, তাহলে বুঝবে সেটা নাইট্রিক অ্যাসিড। ওকে, কারণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের যখন বিক্রিয়া হবে, কপারের বিক্রিয়া হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, যেটা বাদামি বর্ণের গ্যাস। তো নাইট্রিক অ্যাসিড যদি না থাকতো তাহলে ব্রাউন ফিউমস আমরা পেতাম না। তো যেহেতু পাওয়া যাচ্ছে, বা যদি পাওয়া যায়, তাহলে সেটা প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ, ওই কালারলেস লিকুইড যেটা দেওয়া হয়েছে টু আইডেন্টিফাই অ্যাজ নাইট্রিক অ্যাসিড, সেটা ডেফিনেটলি এই লিকুইডটা। ওকে, আর ব্রাউন রিং টেস্ট কি? ব্রাউন রিং টেস্ট হচ্ছে ফেরাস সালফেট, তাতে H2SO4 দিয়েছো, এবং তাতে ওই আননোন লিকুইড যেটা নাইট্রিক অ্যাসিড কিনা তোমাকে শনাক্ত করতে হচ্ছে, সেটা যদি যোগ করে দেওয়া হয়, যোগ করে দিলে একটা বাদামি বর্ণের বলয় তৈরি হবে। আর সেই বলয়ের কম্পোজিশনটা হচ্ছে এই রকম। এই যে কমপ্লেক্স তৈরি হলো, এইটার বর্ণটাই হচ্ছে বাদামি বর্ণের বলয়। আমরা ল্যাবরেটরিতে এই ব্রাউন রিং টেস্টটা একটু অন্যরকমভাবে করে থাকি। কীরকম? সেক্ষেত্রে আমরা নাইট্রেট মূলকের শনাক্তকরণ হিসাবে এই রিয়াকশানটা করি। দেখো, নাইট্রিক অ্যাসিডেও তো নাইট্রেট মূলক আছে, তাই না? তো এবার ধরো একটা লবণ নেওয়া হয়েছে, নাইট্রেট লবণ নেওয়া হয়েছে। সেই নাইট্রেট লবণটাকে প্রথমে ফেরাস সালফেট দ্রবণ যোগ করে উত্তপ্ত করা হলো। ফেরাস সালফেট দ্রবণ যোগ করে উত্তপ্ত করবার পরে সেই দ্রবণটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করা হলো। এবার ঠান্ডা করবার পর আমরা কিসে করছি? আমরা টেস্ট টিউবে করছি। ধরো এই টেস্ট টিউবে নাইট্রেট লবণের জলীয় দ্রবণ নেওয়া ছিল, তাতে ফেরাস সালফেটের জলীয় দ্রবণ যোগ করা হয়েছিল, উত্তপ্ত করা হয়েছিল, ঠান্ডা করা হলো,
এবার এই দ্রবণের মধ্যে আরেকটা টেস্ট টিউবে কী নেওয়া হয়েছে, গাঢ় H2SO4। এবার খুব ধীরে ধীরে যে টেস্ট টিউবে মেন সলিউশনটা আছে সেই টেস্ট টিউবের মধ্যে H2SO4টা খুব ধীরে ধীরে ওই টেস্ট টিউবের গা বেয়ে ঢালতে হতো। এবার যখন H2SO4টা যাচ্ছে, ঠিক ওই লিকুইডটাকে যেখানে টাচ করবে, ঠিক ওই লিকুইডটাকে যেখানে স্পর্শ করবে, সেইখানেই একটা বাদামি বলয় তৈরি হয়ে যাবে। যদি এরকম হয় তার মানে কি, তাতে নাইট্রেট মূলক আছে। এবারে তোমাকে তো এখানে HNO3 শনাক্তকরণ করতে বলেছে, তাহলে তুমি HNO3 মধ্যে ফেরাস সালফেট দাও। ব্যাপারটা একই, HNO3 মধ্যে ফেরাস সালফেট দিলে সেটাকে বয়েল করলে, ঠান্ডা করলে, তারপর H2SO4 ধীরে ধীরে যোগ করো। যোগ করলে যদি বাদামি বলয় অর্থাৎ এই কম্পোজিশনটা যদি তৈরি হয়, তাহলে বুঝে যাবে ওটা ওই লিকুইডটা নাইট্রিক অ্যাসিড ছিল। ওকে, তো এই হচ্ছে HNO3 আইডেন্টিফিকেশান। আর নাইট্রোজেনের অক্সো অ্যাসিড এবং তার সাথে HNO3 যে কিছু বিষয় নিয়ে আমরা কথা বললাম, এই অবধি এইটুকু জেনে রাখলেই তোমাদের কাজ চলে যাবে। নেক্সট আমরা দেখব ফসফরাসের কী কী অক্সো অ্যাসিডস কী কী রয়েছে এবং তাদের গঠনগত কিছু বৈশিষ্ট্য দেখব। অক্সো অ্যাসিডস অফ ফসফরাস। ফসফরাসের নাইট্রোজেনের মতোই বিভিন্ন রকম অক্সো অ্যাসিডস রয়েছে। ইনফ্যাক্ট এর ক্ষেত্রে আরও বেশি এক্সাম্পলস রয়েছে অক্সো অ্যাসিডের, তো সেইগুলো মনে রাখা একটু ডিফিকাল্ট। তাই জন্য আমি তোমাদেরকে একটা প্যাটার্ন তৈরি করে দিচ্ছি, একটা টেবিল তৈরি করে দিচ্ছি, যাতে তোমাদের মনে রাখতে একটু সুবিধা হয়। প্রথমত, ফসফরাসের অক্সো অ্যাসিড দু রকম নামের আছে। আমি যে টেবিলটা করে দিচ্ছি সেই টেবিলটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সুবিধা হবে আশা করছি। একটাকে বলা হয় ফসফরাস অ্যাসিড, মানে দু রকম সিরিজ রয়েছে। ফসফরাস অ্যাসিড একটা সিরিজ, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এবার ফসফরাস অ্যাসিডের কিছু ভাগ আছে আর ফসফরিক অ্যাসিডেরও কিছু ভাগ আছে। তো ফসফরাস অ্যাসিডের যে ভাগগুলো রয়েছে সেটা হচ্ছে আমি এখানে যেই টার্মগুলো বা যেই শব্দগুলো লিখছি তার সাথে ফসফরাস অ্যাসিডটাকে জুড়ে দেবে, অর্থাৎ অর্থোফসফরাস অ্যাসিড। নেক্সট হচ্ছে হাইপো, আর 3 নম্বর হচ্ছে পাইরো। অর্থো, হাইপো এবং পাইরো। অর্থোফসফরাস অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H3PO3, হাইপো হচ্ছে H3PO2 এবং পাইরো হচ্ছে H4P2O5। ব্যাস, আমার এখানে ফসফরাস অ্যাসিড কমপ্লিট। ফসফরাস অ্যাসিডের আর কিছু ভাগ নেই। এইভাবে তোমরা মনে রাখতে পারবে। আমি চেষ্টা করছি যতটা তোমাদের ইজি করে দেওয়া যায় বিষয়টা এইটা। এবারে আমরা এর স্ট্রাকচারগুলো পরে দেখছি। নেক্সট হচ্ছে ফসফরিক অ্যাসিড। এইটাই একটু দেখা সমস্যা, কারণ এর অনেক ভাগ আছে। ফসফরিক অ্যাসিডের ইনফ্যাক্ট এগুলো আমারও মনে থাকে না। আমি যদিও তোমাদেরকে পড়াচ্ছি, কিন্তু আমারও অনেক সময় মনে রাখতে একটু সমস্যা হয়। সো তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করব যে এইগুলো তোমরা একটু লিখে প্র্যাকটিস করো, তাহলে আশা করি মনে রাখতে পারবে। আর তার সাথে সাথে এইগুলোর কিছু স্পেসিফিক কোয়েশ্চেন্স হয়, প্রশ্ন হয়। প্রত্যেকটা যে ফসফরাসের যে অক্সো অ্যাসিড আমি এখানে লিখছি সেগুলো প্রত্যেকটা ধরে ধরে প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরও
এই তিনটে তো থাকবেই, এই তিনটে ফসফরাসের ক্ষেত্রেও আছে, ফসফরিকের ক্ষেত্রেও আছে। আচ্ছা, প্রথমে তাহলে আমরা লিখছি অর্থ, এর আছে মেটা, মেটাটাকে একটু বক্স করে রাখি, কারণ মেটার আবার ভাগ আছে, ভাগ বলবো না, মেটার তার গঠন বৈচিত্র্যের বিচারে ভাগ করা হয়েছে, কিন্তু আমরা এই যে ভাগগুলো করছি এগুলো ফর্মুলার বিচারে ভাগ করা হচ্ছে, ফর্মুলার বিচারে। আর প্রথমে আজকে ক্লাসের শুরুতে যেটা বললাম যে কিটোনিক অক্সিজেনের সংখ্যা, OH গ্রুপের সংখ্যা, এইগুলোর ভিত্তিতে এরকম অর্থ, হাইপো, পাইরো এইসব বলা হচ্ছে। আচ্ছা, অর্থ মেটা, তারপরে হচ্ছে হাইপো, নেক্সট হচ্ছে পাইরো, তারপর হচ্ছে পারক্সি, এবার এই পারক্সি যেটা রয়েছে এটা আবার বক্স করে দাও, ব্যাস এই কটাই হচ্ছে ব্যাপার। এবারে এই মেটার যেটা রয়েছে, মেটার দু রকম গঠন, একটা সেভাবে লিখবো না, মেটা হচ্ছে একটা সাইক্লিক, একটা লিনিয়ার, লিনিয়ারটাকে স্কোয়ার করে দিলাম। আর পারক্সির ক্ষেত্রে আছে দুটো, একটা পারক্সি মোনো, পারক্সি মোনো আর পারক্সি ডাই, পারক্সি মোনো আর পারক্সি ডাই। পারক্সি মোনো আর পারক্সি ডাই মানে একটা অ্যাসিডে একটা পারক্সি বন্ধন আছে আর একটা অ্যাসিডে দুটো পারক্সি বন্ধন আছে, সেই করে পারক্সি মোনো আর পারক্সি ডাই, সরি দুটো পারক্সি বলছি, পারক্সি মোনো ফসফরিক অ্যাসিড মানে একটা ইউনিট, একটা ফসফরাস সমন্বিত অ্যাসিডের ইউনিট। ভালো করে শোনো, পারক্সি মোনো ফসফরিক অ্যাসিড মানে একটা ফসফরাস সমন্বিত পারক্সি অ্যাসিড, আর পারক্সি ডাই ফসফরিক অ্যাসিড মানে পারক্সি বন্ড তো একটাই আছে কিন্তু ফসফরাস ইউনিট দুটো আছে, ঠিক আছে, দুটো ফসফরাস ইউনিট একত্রিত হয়ে ওই অ্যাসিডটা তৈরি হয়েছে। এবারে এদের ফর্মুলাগুলো দেখা যাক। অর্থ ফসফরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H3PO4, মেটা হচ্ছে HPO3, হাইপো হচ্ছে H4P2O6, পাইরো হচ্ছে H4P2O7, পারক্সি মোনো হচ্ছে H3PO5, পারক্সি ডাইটা কোথায় লিখি বলো তো, এইখানে লিখছি, পারক্সি ডাই ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে H4P2O8,